দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনা ইমরোজ লাখি, পর্ব সংখ্যা 45। 24 ঘন্টা 9 ঘন্টা কেটে গেছে। 24 ঘন্টা 9 ঘন্টা কেটে গেছে। সুফিয়ানের অবর্তমানে আছে মরুভূমির উত্তর দিকে শেষ প্রান্তে। রাঙার ওপর চেপে বসে সে, পাগড়ির আঁচল দিয়ে তখনও মুখটি ঢেকে রেখেছে বেশ। আশেপাশে উট নিয়ে উপস্থিত অনেকেই কাফেলা। তাদের থেকে সুফিয়ান জানতে পেরেছে বিদেশি পাড়ি দেওয়ার পথ ব্রিটিশ সরকার হিজ ম্যাটেন্স গত 15 দিন আগ থেকে 1 মাস ধরে বন্ধ রেখেছে। উট হোক জাহাজ হোক সবকিছু থেকে বিদেশ পথে পাড়ি দেওয়া বন্ধ। সুফিয়ানের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। চোখ দুটো ক্ষুধার্ত বাঘের মেয়ে ধাপালো হতো, যেন এই চোখ এখনই কাউকে গিলে ফেলতে সক্ষম। মরুভূমির পথ পাড়ি দিয়ে দ্রুতগতিকে রাঙাকে নিয়ে আগমন করলো আলিমনগরের উদ্দেশ্যে। ফারদিন আলিমনগর আছে, তালুকদার বাড়িতেই আছে সে নিশ্চিত। হাতের স্পর্শে তালুকদার বংশের কাউকে পাওয়ার জন্য ছটফট করছে সে। ইচ্ছে করছে আবিদের গর্দান কেটে ফেলতে, ওর 3 ভাই সহ সবাইকে জান মেরে ফেলতে। পারছে না, সে দূরে। হুট করে সিদ্ধান্ত নেওয়া বোকামি। ফারদিনা ওদের বন্দি। সুফিয়ান সেসব নিয়ে ভয় পেল। ফারদিনা কেমন আছে সে জানে না। ব্যাকুল হয়ে উঠল, যদি সম্ভবত উড়ে যেত, এই পথ পাড়ি দিত। মানুষ কেন পাখির মতো উঠতে পারে না? মানুষ সৃষ্টির সেরা জীব। এরপরও সুফিয়ান যেন খানিকক্ষণের জন্য বোকার মতো প্রশ্ন করে ফেলল। দিন ফুরিয়ে যাচ্ছে না সময়। এখন বাজে বিকেল 3টে। সুফিয়ানের ঘন্টা 2-1 পর পৌঁছে যাবে আলিমনগরে। সীমান্ত পেরিয়ে দেখতে পেল সোলেমান, লালমিয়া, বদলু, হাবলুকে। ওরা তার জন্য অপেক্ষা করছে। আজ ওরা সবাই একসাথে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া পরেছে, পরিপাটি দেখাচ্ছে ওদের। সুফিয়ান ফিরে রাঙাকে খেতে দিয়েছে। রাঙা যেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাঁপিয়ে গিয়েছিল। খিদে পেয়েছে বলে সুফিয়ান খাবার দিল, 1 বালতি জল হাতে তুলে নিল। সিগারেট ফুঁকতে ফুঁকতে পায়চারি করতে করতে বলল, আবিদ আমার সাথে বেইমানি করলো। ফারদিনা ওদের কাছে আছে, অথচ ও মিথ্যা বলেছে। সুরের বাচ্চা, ওকে আমি শেষ করে ফেলবো। মুখে মধুর মতো শব্দ সুফিয়ানের। মুখ হঠাৎ নিকৃষ্ট গালি শুনে সবাই আশ্চর্য হয়ে গেল, একই সাথে চাওয়াচাই করলো। সুলেমান লুঙ্গির ভাঁজ করতে করতে বলল, ধান কাটার জন্য কাঁচি নিতে পারি? ঠিকই বলেছেন আপনি। ওদের 4 জনের গার্দানটা আলাদা করে ফেলি ওই কাঁচি দিয়েই। সুলেমানের তেজ দেখে সুফিয়ান তাদের দিকে তাকালো। ঠোঁটে রহস্যময় হাসি এঁটে ছিল তারও। নিজের এক ভাবনার সাথে আপনজনদের ভাবনার মিলের বিপরীত কিছু না দেখে খুশি হলো বোধহয় সুফিয়ান তাকিয়ে ওদের দিকে। সুফিয়ান শুধু শক্ত চোখে ওদের দিকে তাকিয়েই রইল। বাকিরা একে অপরের সাথে চাওয়াচাই করলো। সুলেমান সুফিয়ানের দিকে এগিয়ে এলো। সুফিয়ানকে বলল, আপনার হাতটি বাড়ান। সুফিয়ান বলিষ্ঠ হাতটি এগিয়ে দিল। সুলেমান তার হাত ধরে রেখে বলল, আমি আছি আপনার সাথে। থেমে ওদের 3 জনের দিকে তাকালো। ওরাও কয়েক সেকেন্ড চুপ থেকে একই সাথে হাতে হাত মিলিয়ে রাখলো। বলল, আমরাও আছি। শুধু সুলেমান কেন কঠিন পথে আনেনি, বরং আমরাও এনেছি। সুফিয়ানের বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে মজিদ মিয়া। ওরা সবাই ঘুরে তাকালো মজিদ মিয়ার দিকে। মজিদ মিয়া কেমন তরতাজা যুবকের মতো ভাব করছে। তাদের চোখে এখন আগুনের ছায়া। সুলেমান চেঁচিয়ে উঠে বলল, ওই পাগল চাচা। হঠাৎ যুবকের মতো তাজা হয়ে উঠছেন যে। মজিদ মিয়া ক্ষীণ ভারী কণ্ঠে বলল, আমি পাগল নই। থেমে সুফিয়ানের দিকে তাকিয়ে আবারও বলল, সুফিয়ান, আজ সময় এসেছে তোমাকে হায়নাগুলোকে শেষ করতে হবে। অপেক্ষা করো না, যাও দ্রুত। সুলেমান ওরা দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলো, ভীষণ রকমের অবাক হলো। সুফিয়ানের দিকে তাকিয়ে সুলেমান বলল, আপনি সত্যি একজন কৃষক নন, আপনি রাখালবাসীওয়ালা নন, আপনি সাধারণ কেউ নন, কিন্তু আসলে আপনি কে? সুফিয়ান বলল, সব জানতে পারবে। গত রাতে আপনার কোটকেও খুলে নিয়েছিল, তারপর সাদা পোশাক ছিল। আচ্ছা, অন্ধকারে এইটুকুই দেখেছিলাম। কে সে? মজিদ মিয়ার কানের প্রশ্ন পৌঁছেছে। সে খটখট দাঁত বের করে হেসে উঠল। আজ আর সে পাগলের মতো আচরণ করছে না। সুফিয়ান অবাক হচ্ছে। সে মজিদ মিয়ার দিকে তাকে মৃদু হাসলো, তবে এই হাসির সাথে লুকানো ছিল যা ওরা কেউ ধরতে পারল না। সুফিয়ান হাঁপ ছেড়ে বলে, তালুকদার বাড়িতে যাব। আজ ওদের সাথে শেষ বোঝাপড়া পড়ে হয় মরবো, নয় শেষবার মতো ফারদিনাকে দেখে আসবো, নয় ওদের মেরে আসবো। চোখে রক্ত ভেসে উঠেছে সুফিয়ানের। সুলেমান ওরা বলল, চলুন, আমরাও আছি সাথে। খানিকক্ষণ মুহূর্তের পর অশ্বের হাজির। সাদা রঙের অশ্ব তির্যক আওয়াজে অশ্বের রেশধ্বনি তুলল। সুফিয়ান ঘুরে তাকালো, সঙ্গে ওরাও তাকালো। অশ্বের পিঠে বসা ছিল ভিনদেশি নাগরিক। সাদা প্যান্ট, সাদা শার্ট, সাথে একটা লাল কোটি, মাথায় ক্যাপ।
সুফিয়ান ওনার দিকে এগিয়ে গেল, তবে মনে হলো সে বিরক্ত। সুলেমান ওর কানে কানে বলল, মনে হচ্ছে লোকটি ব্রিটিশ বাহিনীর মধ্যেকার কেউ, কিন্তু ওনার সাথে সুফিয়ানের কি সম্পর্ক? ওনারা কেউ কিছু বুঝতে পারল না। অসে বসা ব্রিটিশ ব্যক্তিটি একটি ঘাস এগিয়ে দিল সুফিয়ানের দিকে। সরি, এখানে ঘাম লেখা আছে, এটা হয়তো ঘাম না, খাম হয়তো বা। এরপর উনি চলে গেলেন। সুফিয়ান ব্রিটিশ ব্যক্তি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে খামটি খুলল। ইংরেজিতে কিছু লেখা। সুলেমান কাছে এসে উকি দিয়ে দেখলো, বুঝতে পারলো না কিছুই। সুফিয়ান লেখাটুকু পরে মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল। চোখের পাতাটা যেন হালকা কাঁপুনি দিল মুহূর্তেই। অভিব্যক্তি পরিবর্তন করে মাঝখানে কিনারা হতে ধরে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না। কি হয়েছে? সুলেমান জিজ্ঞেস করলো। আমাকে গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। আমরা যাবো কি আপনার সাথে? বদরু জিজ্ঞেস করলো। না, আমি ফিরে আসবো, এরপর এখানেই দেখা হবে। মসজিদ কিছু দূরে গেলেও দেখতেছিল তাদের। সুফিয়ান ঘরে ঢুকে কোমরের ভাঁজে কিছু একটা গুজে নিল। সুলেমান দূর থেকে খেয়াল করলো, স্পষ্ট হলো না। এরপর সুফিয়ান ডাঙ্গাকে নিয়ে বের হয়ে যায় কোথাও, কিন্তু এই যাত্রা মোটেও সহজভাবে নিল না তারা চারজন। বলল সুলেমান, চল আমরা পেছনে পেছনে যাই। কোথায় যাচ্ছে দেখা দরকার। তালুকদার বাড়ি থেকে এই মুহূর্তে তার কি এমন জরুরি কাজ? চল, যদি কোনো ক্ষতি হয়, বলল লাল মিয়া। তবুও তারা অনুসরণ করলো সুফিয়ানকে। মজিদ ভাই কিছু বলল না। সুফিয়ান তালুকদারি বাড়ি ছেড়ে যেতে সামনে পড়ল কুদ্দুস। ওকে বেশ হতাশ নিমজ্জিত লাগছিল। সুফিয়ান ডাঙ্গাকে দাঁড় করিয়ে দিল। নিচে নেমে দাঁড়ালো। কুদ্দুসের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুই কোথায় ছিলিস? রশিদ চাচা কোথায়? ফারদিনা কোথায়? কুদ্দুস সুফিয়ানের দুহাত ধরে কেঁদে বলল, সর্দার শহরে গেছে। আপনি ফারদিনাকে বাঁচান, ওই রাক্ষসগুলো তাকে বন্দি করে রাখছে। আপনার সম্বন্ধে সবকিছু জেনে গেছে। আপনি যত দ্রুত সম্ভব ফারদিনার কাছে যান, ওরে বাঁচান। সুফিয়ানের চোখে মুহূর্তে জল চলে আসলো। ফারদিনার ওর ভাইগুলোকে নিশ্চিত অত্যাচার করেছে। সুফিয়ান কুদ্দুসকে কাঁপা কাঁপা গলায় বলে, কোথায় আছে ফারদিনা? গোপনে একটা বিশাল বন্দিশালায়। যে বন্দিশালার হদিস কেউ সহজে পায় না। আমি পেয়েছি, চলুন আমার সাথে। সুফিয়ান কয়েক মুহূর্ত থ মেরে দাঁড়ালো। ঘুরে একবার সুলেমানের দিকে দেখলো। ওরা পিছু পিছু আসছিল, বুঝতে পেরেছে। কিছু না বলে পকেট থেকে ব্রিটিশ বাহিনী চিঠিটা বের করলো। কিছু ভাবলো, এরপর পুনরায় পকেটে রেখে দিল। এখন তার মূল উদ্দেশ্য ফারদিনা। কোনো কিছু ভাবতে পারলো না। ফারদিনা বন্দি, যে করেই হোক তাকে উদ্ধার করতে হবে ভেবে কুদ্দুসের সাথে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তালুকদার বাড়ি আজ পুরোপুরি চুপসে গেছে। বাড়ির আশপাশে কাকচিল সমস্ত পাখিরাও যেন স্তব্ধ হয়ে গেছে। অশ্বশালা থেকে অশ্বের রেশধ্বনি ভেসে আসছে না। খামার থেকে গরুর ঘন্টা টুনটন শব্দ আসছে না। দাসীদের আনাগোনা নেই বললেই চলে। ঘরের ভেতরে প্রবেশ করতে একটা কালো বিড়াল পড়ল সুফিয়ানের সামনে। কুদ্দুস দাঁড়িয়ে পড়ল। কালো বিড়ালটির দিকে তাকিয়ে বলল, নিশ্চিত অমঙ্গল কিছু হবে। আল্লাহ, তুমি সবকিছু ঠিকঠাক করে দাও। শয়তানগুলো দমন করে দাও। সুফিয়ানকে নিয়ে সেই গোপন আলিমনগরের পথ ধরে হাঁটতে লাগলো। পথে চলে তিনি গিয়েছিল তিনতলায়। তিনতলার একটি গোপন সিঁড়ি বেয়ে নিচে নামলো। সেটি বেয়ে তারা হেঁটে চললো সরু এক অন্ধকার পথে। পথের দুধারে মশাল। যে পথে যাচ্ছে সে পথে লোহার দরজা। সুফিয়ান আর কুদ্দুস একটা একটা করে দরজা অতিক্রম করে যেতে অটোমেটিক বন্ধ হয়ে গেল দরজাগুলো। সুফিয়ান খানিকটা অবাক হয়েও কিছু বলল না। যত পা এগোচ্ছে তার বুক শুধু ধুকধুক করে স্পষ্ট শুনতে পাচ্ছে সে। আজ সে কতদিন পর ফারদিনাকে দেখবে ভেবে আনন্দ পেল খানিক সময়ের জন্য তার মন। উচ্ছ্বসিত হলো সে। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট পর একটা বড় দরজার সামনে এসে দাঁড়ালো। কুদ্দুস দড়ির মতো কিছু একটা ধরে টান দিল। এরপর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতে সাইম সামনে পড়ল। সে সুফিয়ানকে দেখে হেসে উঠল। কয়েক পা সামনে গতেই চোখে পড়ল একটা খাঁচায় বাঁধা বাঘ। অপরদিকে একটি কূপের মতো কিছু একটা। সেখানে একজন বসে কুমিরকে মাংস খাওয়াচ্ছে। কে জানে মানুষের না প্রাণীর। কিছু কারণে রানের হলো একজন বসে আছে। সুফিয়ান তার মুখের দিকে চাইল। পা বাড়িয়ে তার সামনে গেল। দেখতে পেল ঝিলমিল বসে বসে ফল খাচ্ছে। বিভিন্ন ধরনের ফল দেখা। সুফিয়ানকে দেখে বলল, ফারদিনা কোথায়? যা প্রশ্ন করার আমাকে কর। আবিদের কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। দোতলার মতো একটা জায়গায় দাঁড়ানো আবিদ। হাতে সিগারেটের ধোয়া সরু ঠোঁটে চেপে ছেড়ে দিচ্ছে সে। ধীর পায়ে নেমে আসছে। সুফিয়ান তার দিকে তাকিয়ে বলল, তুই অমানুষ।
আমি তা জানতাম, কিন্তু এখন যে তুই এতটা জানার হবি, এতটা খারাপ হবি তা ভাবিনি। আবিদ সুফিয়ানের মুখোমুখি হয়ে বলল, তুই নিজেই বড় চালাক মনে করিস। তোর আসল পরিচয় আমরা জেনে গেছি, কিন্তু ফারদিন এখনো সবকিছু জানে না। তুই নিজের মুখে কি সত্যিটা বলবি? আমি তো সবকিছু বলতে চেয়েছিলাম, তাহলে এতদিন কেন আমাকে মিথ্যা বলেছিস? ওর পেছনেও কারণ আছে, সেসব পরে বলবো, আগে তুই তোর গল্প বল। বলে আবিদ একটি চেয়ারের উপর বসলো। সুফিয়ান বলল, আগে আমি ফারদিনাকে দেখতে চাই, তারপর তোদের সাথে বৈঠকে বসবো। আবিদ সিগারেটের সুখ টান দিল, ঘাড় ঘুরিয়ে কুদ্দুসের দিকে তাকালো। তোকে ধন্যবাদ সুফিয়ানকে এখানে নিয়ে আসার জন্য। কুদ্দুস কেটে কেটে সুফিয়ানের দিকে বলল, আমাকে মাফ করবেন ভাই, ওনারাই বলেছে আপনাকে এখানে নিয়ে আসতে, কেন তা জানি না। সুফিয়ান কিছু না বলে আবিদের অপর পাশে চেয়ার টেনে বসলো। বলল, ফারদিনাকে নিয়ে আয়। আবিদ সাহেবকে বলল, ওকে নিয়ে আয়। সুফিয়ানের বুকের মাঝে কি যেন বেজে উঠল, হাত পায়ে শক্তিটা যেন হঠাৎ লোপ পেল। ফারদিনা তাকে ভুল বুঝেছে, মানুষটা কষ্ট পেয়েছে, এখন কিভাবে তার সামনে চোখ তুলে তাকাবে সুফিয়ান, এভাবে লজ্জা লাগলো তার। কিন্তু পরেই নুপুরের শব্দ আসলো। সুফিয়ান তাকালো, ফারদিনার হাত দুটো বাঁধা। আবির আর রায়ান তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো সুফিয়ানের সামনে, পায়ের কাছে ছুঁড়ে ফেললো। সুফিয়ান দ্রুত ফারদিনার সামনে হাঁটু ভাঁজ করে বসে ওকে সোজা করে বসিয়ে দিল, হাত দুটোর বাঁধন খুলে ফেললো। ফারদিনা সেই আগেই চোখবন্দি করার রূপ নেই, ধোঁয়াশার ছাপ চোখে মুখে জলে ভেজা, ছিপছিপে গরম হয়ে গেছে মুখের। সুফিয়ান ফারদিনার দিকে নিজের বুকে জড়িয়ে ধরে সাইমার আবিরের দিকে সরিয়ে ফেললো দৃষ্টি। হঠাৎ ঘূর্ণিঝড়ের মতোই তাকে সরিয়ে সুফিয়ানকে কিছু বোঝতে দিল না আবির। সুফিয়ানের মেজাজ বিগড়ে গেল, ছুটে গেল আবিরের কলা চেপে ধরে বলল, আঘাত করার হলে আমাকে কর, দোষ আমার ছিল, ওকে মারছিস কেন? ঠান্ডা দুটো অনুচর এসে সুফিয়ানকে সরিয়ে ফেলল। আবির ঠান্ডা মাথায় বলল, রেগে গেলে সব হারাবি, এখানে বস, তোর মুখোশের আড়ালে থাকা রূপটা ফারদিনাকে দেখা যাক, তারপর শুরু হলো আসল খেল। সুফিয়ান শান্ত হলো। ফারদিনার এখান থেকে নিয়ে যাওয়া সহজ হবে না ভেবে চিন্তে চুপচাপ চেয়ারে বসলো সে। ফারদিনা দেওয়ালের পাশে হাত পা এক করে বসে আছে, তার সামনে আবির আর রায়ান। আবিদ বলল, কিছুক্ষণ আগে তোর কাছে একটা চিঠি এসেছিল, কি লেখা ছিল? সুফিয়ান থেমে যায়, ফারদিনার দিকে তাকায়, ঘুরে আবিদের দিকে তাকিয়ে বলল, ব্রিটিশ একদল বাহিনী আমার গ্রাম ঘিরে ফেলেছে। কেন? আবিদ সব জেনেও যারা না জানার ভান ধরেছে। সুফিয়ান দৃষ্টি সরিয়ে ফেললো, কিছু বলল না। আবিদ পুনরায় বলল, বল, চুপ করে আছিস কেন? বল, একটা একটা করে সব বল, শুনতে থাকি আমরা। সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলতে শুরু করলো, সিন্ধুতলি আমাদের গ্রাম, সহজ এবং সুন্দরভাবে জীবনযাপন করছিলাম আমরা, আমি এবং আমার মা বাবা, ছোট দুই বোন মিলে ছোট্ট সংসার ছিল আমাদের। ছোট বোন বিনতি, বড় বোন পিয়াসা। আমার বাবা ছিলেন সিলমান হায়দার এবং একজন প্রতাপশালী জমিদার। তোর বাবার একজন বন্ধু। তোর বাবার সাথে আমার বাবার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তোর বাবার ইচ্ছে ছিল আমার বড় বোন পিয়াসাকে তোর বউ বানাবে। একদিন তোর বাবা তোকে নিয়ে আমাদের গ্রামে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে আমি সিন্ধুতলি গ্রামে ছিলাম না, একটা কাজে আমি বিদেশে ছিলাম। তোর বাবা বিয়ের প্রস্তাব দিলে আমার বাবা রাজি হয়, পিয়াসাও বিয়েতে রাজি হয়। ও তোকে তখন থেকেই ভালোবাসতে শুরু করে। এরপর দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করা হয়। আমার কাছে সবকিছু চিঠিতে জানানো হয়েছে, আমি সম্মতি জানিয়েছিলাম, কারণ আমার বোন খুশি হলে আমার সব। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তোরা বিয়ের দিন তারিখ ঘুরিয়ে 2 মাস বাড়িয়ে দিস, আর তুই ঠিক এর মাঝে পিয়াসার সাথে দেখা করতে আমাদের বাড়ি যাস। ওর সাথে তুই অন্তরঙ্গ মুহূর্ত কাটাস, অবৈধভাবে মিলিত হোস ওর সাথে। এরপর সেদিন তুই সেখান থেকে চলে আসিস। এভাবে 2 মাস কেটে যাওয়ার পর বিয়ের তারিখ ঘনিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে জানা যায় পিয়াসা অন্তঃসত্ত্বা। বিষয়টা কোনোভাবে তোর বাবার কানে যায়, তবে উনি সত্যটা জানতেন না যে এই সন্তান তোরই ছিল। তাকে বলা হয় সিলমান হায়দারের মেয়ে। চৌধুরী তো ঠিক নেই। তোর বাবা আমার বোনকে বেশ্যা বলেছিল। এরপর তোর কাছে চিঠি পাঠায় আমার বোন, আর তুই জবাব দিয়েছিলি তুই নূরজাহান নামের একটি মেয়েকে ভালোবাসিস। তোদের সাথে ওদের শত্রুতা, তাই তোর বাবা কোনোদিনই নূরজাহানের সাথে তোর বিয়ে দিবে না। আর তুই তোর বাবাকে যথেষ্ট সম্মান ও ভয় করিস, তার মন রক্ষার্থে তুই বিয়ের আশা বাদ দিয়েছিলিস আর বলে দিয়েছিলিস আমার বোনকে বিয়ের তারিখ তুই ঘুরিয়ে আমার বোনের সাথে মিলিত হোস, যাতে পথের কাঁটা
তুই সহজে সরিয়ে ফেলতে পারিস। তোর সত্যটা জানার পর পিয়াসা ভেঙে পড়ে। আমাদের সম্মান চলে যায়, গ্রামের সবাই ছিছি করতে শুরু করে। এত লাঞ্ছনা আমার বোন সহ্য করতে না পারে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন কোরবান করে। শেষ হয়ে যায় আমার নিষ্পাপ বোনের জীবনটা। বোনের শোক, গ্রামের সবার অপমান সহ্য করতে না পেরে আমার মা বাবাও আত্মহত্যা করে। চলে যায় আমার মা বাবা, ধ্বংস হয়ে যায় আমার পরিবার। হাসি খুশি ভরা জীবনটা নষ্ট হয়ে যায়। শুধু বেঁচে ছিলাম আমি আর আমার দাদা, ছোট বোন বিনতি। সংবাদ পেয়ে বিদেশ থেকে আমি ফিরে আসি। জাহাজপথে ফিরতে ফিরতে সময় লাগে। ফিরে এসে আমার বোন মা বাবার কবর দেখেছিলাম। সুফিয়ান এতটুকু বলে কেঁদে উঠল। কুদ্দুস মেঝেতে বসে সুফিয়ানের কথা শুনছিল ও কাঁদছে। সুফিয়ান নিজেকে সামলে উঠে বলল, আমি সবকিছু বিনতির কাছ থেকেই জানতে পারি। তোদের ঠিকানা সংগ্রহ করি। উদ্দেশ্য ছিল তোদের সাথে বোঝাপড়া করার। আর ঠিক সেই মুহূর্তে আমার দাদাকে ব্রিটিশরা বন্দি করে। ওরা দাদাকে নিয়ে অত্যাচার করতে থাকে। উনিও মারা যায়। আমি কিছুই করতে পারিনি। সেদিন পুরোপুরিভাবে আমি একা হয়ে গিয়েছিলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু বেঁচে ছিল আমার ছোট্ট বোন বিনতি। কিন্তু মা বাবা আর বোনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সহ্য করতে পারলাম না। আমার তখন উদ্দেশ্য ছিল, একটা লক্ষ্য ছিল, তোদের পরিবারকে শেষ করা। অনেক দিনক্ষণ ঠিক করে আলিমনগর আসার ঠিক সেই মুহূর্তে ব্রিটিশের একদল পুরো সিন্ধুতলি ঘেরাও করে ফেলে। বাবা চলে যাওয়ার পর তাদের উত্তম সুযোগ হয় আমাদের গ্রাম দখল করার। আমার বোনকে ওরা বন্দি করে ফেলেছিল আর আমাকে বলেছিল ওদের দলে যোগদান দেওয়ার জন্য। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। পাগলের মতো শুধু ছটফট করছিলাম। এরপর আমার মাথায় বুদ্ধি আসে। তোদের গ্রামকে আমি লক্ষ্য করি। আমাদের গ্রামের থেকেও তোদের গ্রাম বড় ছিল, তাই ব্রিটিশদের বোঝালাম আলিমনগর অনেক বড় গ্রাম। আপনাদের ফ্যাক্টরি তৈরি করার জন্য সেটাই উপযুক্ত হবে। তাই উদ্দেশ্য ছিল গ্রামের মানুষ মেরে ফেলে গ্রামকে মানবশূন্য করে সেখানে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করা। যখন আমি বললাম তোদের গ্রাম বড়, তখন তারা লোভে পড়ে গেল। বলল, কিন্তু আলিমনগরের সর্দার রশিক তালুকদারের সাথে প্রশাসনিক লোকেদের সম্পর্ক ভালো। তার গ্রাম দখল করা তো সহজ হবে না। সেদিন আমি ওদের ভরসা দেই, আমি নিজে কৌশলে গ্রাম মানবশূন্য করব। কারণ আমার এমনিতেও ক্ষোভ ছিল তোদের ওপর। তোদের ধ্বংস হলো আমার সবকিছু। ব্রিটিশদের প্রধানকে বললাম বিনতিকে ছেড়ে দাও, ও আমাদের বাড়িতে থাকবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। উনি রাজি হন এবং আমাকে নির্দিষ্ট সময় দেয় আলিমনগরকে ওনাদের মুঠোয় এনে দেওয়ার জন্য। আমি রাজি হই। এভাবে দুদিন কেটে যাওয়ার পর আমি আলিমনগরের উদ্দেশ্যে রওনা হই। এই গ্রামে এসে সেদিনই পৌঁছাই। সারা রাত ঘুরে ঘুরে চারপাশ নিশ্চিত হই তোদের বাড়িতে এত সহজে হানা দেওয়া যাবে না। কিন্তু আমার লক্ষ্য ছিল অনন্ত কাউকে তোদের মধ্যে। আমি তোদের গ্রামের পাঁচি টপকে একদিন ঘরের জানালায় পৌঁছালাম। সেদিনই প্রথম দেখেছিলাম ফারদিনাকে। এরপর জানতে পারি এটাই তোদের একমাত্র বোন। আমি আমার লক্ষ্য বদলে ফেললাম। ঘিরে ফেললাম আমার গ্রামকে। ব্রিটিশ প্রধানের কাছ থেকে সময় বাড়িয়ে নেই, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল তোর বোনকে আমার প্রেমে ফেলানো। সবকিছু ঠিকঠাক করে আমি আলিমনগর ফিরে আসলাম। একজন কৃষকের পরিচয়ে, একজন রাখালের পরিচয়, নিজের একটা পরিচয় তৈরি করলাম তোদের গ্রামে। মজিদ মিয়ার সাথে সর্বপ্রথম পরিচয় হয়। উনি আমাকে কৃষিকাজ শিখিয়ে দেন, যদিও উনি আমার আসল পরিচয় জানতেন না। এভাবে কিছুদিন সময় সততার দেখিয়ে তোর বাবার সাথে ঘনিষ্ঠতা তৈরি করলাম, তোর সাথে বন্ধুত্ব তৈরি করি। আর ঠিক সে সময়ের পর একদিন রাতে শিমুল গাছের নিচে বাঁশি বাজাচ্ছিলাম। আমি জানতাম বাঁশি সুর ফারদিনাকে ছুটিয়ে আনবে। ফারদিনা সেদিন সত্যি এসেছিল। আমি পরিচয় হলাম ওর সাথে। মুগ্ধ হলো ফারদিনা। আর সেই দিনই রাতে আমার ভরা লোকগুলো তোদের শত্রু সেজে ফারদিনাকে আমার ভাড়া করা লোকগুলো তোদের শত্রু সেজে ফারদিনাকে আক্রমণ করে আর আমি ফারদিনাকে বাঁচাই। আমার লোক সেদিন ইচ্ছে করে আমাকে আঘাত করতে চেয়েছিল, যাতে ফারদিনা আমার ওপর আকৃষ্ট হয়, এই সন্দেহ না করে। এভাবে কেটে যাচ্ছিল দিন। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত বদলে নেই। ফারদিনাকে অপহরণ করার পরিকল্পনা করি। আমার চিঠি পেয়ে একদল লোক আমার নদীর পাড়ে অপেক্ষা করছিল। আমি সেদিন রাতে ফারদিনাকে নিয়ে নদীর পাড়ে যাই। নদীতে পালতোলা নৌকায় উপস্থিত ছিল আমার লোক। তীরে ছুঁড়ে একটি চিঠি পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল, আপনি অনুমতি দিলে জমিদার কন্যাকে তুলে নিয়ে যাই। আমি চোখের ইশারা ওদের না করি। হঠাৎ কেন জানি ইচ্ছে করছিল না ফারদিনাকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে। নিজেকে শান্ত করলাম। ফারদিনা জিজ্ঞেস করলো আমি মিথ্যা বলি। ফিরে আসি আমরা বাড়িতে দুজন। প্রতিশোধের আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তারপর কোথায় যেন একটা জেদ রয়েই গেল। আর সেই জেদে থেকে ফারদিনাকে ভোগ করি। ওর ভালোবাসাকে আমি ব্যবহার করি। ভেবেছিলাম তোরা যেমনটি করেছিস আমিও তেমনটি করব। ফারদিনা অন্তঃসত্ত্বা, আমি জানতে পেরেছিলাম। কিন্তু আমি ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম। সুফিয়ান কেঁদে উঠল। সব সত্যি জানার পর ফারদিনা চাপা স্বরে কাঁদল। তার ইচ্ছা করছিল এক্ষুনি নিজের জীবন উৎসর্গ করতে, পিয়াসার মতো মরে যেতে।
পারছে না, সুফিয়ানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। যেন মানুষটি সব থেকে ভালোবাসতো সেই সবচেয়ে বেশি কষ্ট দিল তাকে ভেবে ফারদিনার ভেতর ভেঙে চুরে যাচ্ছে। সুফিয়ানের চোখের জল মুছে বলল, ধীরে ধীরে গ্রাম মানবশূন্য হতে শুরু করে। আমি সবাইকে গায়েব করে দেই যখন এবং যেদিন গ্রামবাসীদের গায়েব করতাম সেদিন আমার সাথে ব্রিটিশদের সদস্যরা থাকতো। রোজ রাতে ওরা গ্রামবাসীকে অশ্বে বেঁধে নিয়ে যেত। যে বেঁচে থাকতো সে বেঁচেই থাকতো, আর যে মরে যেত তাকে আমি আমার গোলাপ বাগানে পুঁতে রাখতাম। থেমে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, এবার আসি আমার কিছুদিন আগে সিন্ধুতলি যাওয়ার বিষয়ে। আলিমনগর পুরোপুরি মানবশূন্য হতে প্রায় 250 গ্রামবাসী সরাতে হতো। আমি বাকিদের বন্দি করতেই সেদিন সিন্ধুতলি যাওয়া নাটক করি। আসলে আমি সেদিন ফারদিনার সামনে থেকে রওনা হলেও আমি যাইনি, ফিরে এসেছিলাম। সেদিন রাতে বাকিদের বন্দি করি। এরপর লক্ষ্য ছিল তোদের ওপর, 270 3 ভাইয়ের ওপর। কিন্তু এরপর আমি সিন্ধুতলি যাই। বিন্তির বিয়ে ছিল, ওর বিয়ে আমার জন্যই হচ্ছিল না। সেদিন আমি পৌঁছে সেদিনই বিয়ে হয় ওর। বৈদেশিক এক নাগরের সাথে বিয়ে দেই। আমি আলিমনগরের বাকি বন্দীদের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হই। সেদিন শুনি ব্রিটিশ প্রধান খুশি হয়ে বিন্তির বিয়ের জন্য রাজি হয়, কেননা উনি বলেছিলেন আমি যতদিন না কিনা মানবশূন্য করছি ততদিন ওরা বিয়ে হতে দিবে না। সেদিন বিয়ে হয়েছিল, কিন্তু এমন অবস্থায় ফারদিন আমাকে দেখে ফেলেছিল। এরপর আমি আলিমনগরে ফিরে আসি, এসে খোঁজ পেলাম না ফারদিনার। আজ যখন ওর খোঁজ পেলাম এখানে আসবো ভেবে মন স্থির করি, ঠিক তখনই বার্তা আসে আলিমনগর থেকে 100 গ্রামবাসীদের তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে। বাকি 150 খোঁজ পাচ্ছে না। আর বাকিদের ব্রিটিশ প্রধান জীবিত অবস্থায় চায়। কেন চায় আমি জানি না। আবিদ বলল, তুই হচ্ছিস সব থেকে বড় মাপের খেলোয়াড়, কিন্তু আমরাও কম নই। আমাদের মাথায় একটা বোঝাপড়া আছে, আর এই বোঝাপড়া সরাতে তোকে দরকার ছিল। তোকে আগে থেকে সন্দেহ হতো বিধায় খোঁজ নেই। সব জানতে পারি। তুই যখন মরুভূমি গিয়েছিলি ফারদিনার খোঁজ করতে, তখন বাকি গ্রামবাসীদের আমরা বন্দি করে নিয়ে এসেছি। ওদের মুক্ত করতে এবং নিজের বোন এবং গ্রাম বাঁচাতে একটা কাজ করতে হবে। সুফিয়ান বলল, আমারও অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিতে হবে। কি প্রশ্ন? সুফিয়ান বলল, শামসু নিজের সন্তানকে হারিয়েও কেন আনন্দে ছিল? ফারদিনা কেন একদিন মাঝরাতে গোসল করেছিল? তুই মজিদ মিয়ার মেয়েকে হত্যা করেছিস। এই পর্যন্ত ছিল পর্ব 45। এখন শুরু করছি হচ্ছে 46, এবং এখানে হচ্ছে 47-এর সম্পূর্ণ খণ্ডাংশ থাকবে। 19 মাঘ 1276 সাল, 1 ফেব্রুয়ারি 1870। আবিদ বলল, তোর কাছে আমার আরো প্রশ্ন রয়েছে। মজিদ মিয়ার মেয়েকে হত্যা করেছিস তুই, কিভাবে জানলি? সুফিয়ান ধীর স্থির কণ্ঠে বলল, আজ যখন মরুভূমির পথ থেকে ফিরছিলাম তখন ওনার সাথে আমার দেখা। সেই পথেই অনেক আগে থেকেই রওনা। আমার ওপর সন্দেহ ছিল ওনার। আজ আমি সমস্ত সত্য ওনাকে খুলে বলি। এরপর আমি জানতে পারি আপনার মেয়ে মারা গিয়েছে 10 বছর হয়, কিন্তু কিছুদিন আগে আমাকে কেন বললেন আপনার মেয়ে হঠাৎই মারা গেছে? তখন উনি বললেন, আবিদ আমার মেয়েকে ধর্ষণ করেছে, এরপর মেরে ফেলেছে। আর এই সত্য উনি আমাকে বারবার বলতে চেয়েও বলতে পারেনি। মেয়ের শোকে শোকে কখনো পাগলের মতো আচরণ করত। আজ আমি ওনাকে সান্ত্বনা দিলাম, আপনার মেয়ের খুনের প্রতিশোধ নেব। তখন উনি স্বেচ্ছায় সব বললেন আমাকে। আর ফারদিনার সাবধানতায় চিঠি উনি দিয়েছিলেন, আর রশিদ চাচাকে উনি চিঠি দিয়েছেন। সুফিয়ান থেমে গেল, ঘুরে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিল আরাম আয়েশ করে বসে আছে, আর ফারদিনা মেঝেতে। সুফিয়ান আদিবের দিকে নির্মদ কণ্ঠে তাকালো। ঝিলমিল, কে তোরা এত সম্মান দিচ্ছিস ওকে? ও একজন দাসী, এর কিছু নয়। কিন্তু আমাদের কাছে এর সহজ কিছু মনে হচ্ছে না। ফারদিনার জন্যে আমরা খাস নজরদারি রেখেছিলাম, সে আর কেউ না, ঝিলমিল ফারদিনার সম্পর্কে সবকিছু খুলে বলতো আমাদের কাছে। এরপর ওই ইচ্ছা করে ফারদিনাকে নিয়ে তোড়খোঁজ করে। আমাদের অর্ধেক কাজ ঝিলমিলই সহজ করে দিয়েছিল। সুফিয়ানের চোখে ক্রোধের লাফা উঠে বলল, ফারদিনা ওকে নিজের বন্ধু ভেবেছিল, কিন্তু শেষমেশ সেই সিন্ধুতলি ওর পিঠে ছুরি মারল। আবিদ হেসে বলল, তুই ওকে ঠকাইছিস, তুই কোনো অংশে কম না। আমি ঠকাইনি। যদি ঠকাতাম তবে ওকে ছেড়ে চলে যেতাম। পাগলের মতো এখানে ওকে খুঁজতে বেরোতাম না। পরিবেশ নীরব, এতটাই নীরব যে এর মাঝে একটা
পাতা নড়লেও সেই শব্দ পরিষ্কার শোনা যাবে। খাঁচায় বন্দি বাঘ চুপচাপ বসে আছে ঠিক সেইভাবে যেভাবে ফারদিনা বন্দি। তার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ সুফিয়ান শুনতে পাচ্ছে। ঘুরে তাকাতেই লজ্জা পাচ্ছে তার দিকে। সুফিয়ান আদিবের দিকে তাড়া দিল, বলল, এখন আমার প্রশ্নের উত্তর দে। আবিদ বলল, মজিদ মিয়ার মেয়েকে ধর্ষণ আমি ইচ্ছে করে করিনি। প্রশ্ন করতে আমাকে, আমি করতাম না, কিন্তু ও যেন আমার পিছু ছাড়তে চাইল না। একই তো সামান্য কৃষকের মেয়ে ছিল, হঠাৎ আমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে, ওকে ইচ্ছে মতো ব্যবহার করি। বিয়ের প্রলোভন দেখে ওর সাথে রাত কাটাতাম, একদিন আর দুদিন, বহুদিন। এরপর একদিন জানতে পারি ও অন্তঃসত্ত্বা। আমি ভয় পেয়ে যাই, যদি আবার জানতে পারে সে আমাকে ভুল বুঝবে, গ্রামে দুর্নাম ছড়াবে, সেসব ভেবে আমাকে মেরে ফেলি। থেমে আবার বলল, এরপর আসি ফারদিনাকে মাঝরাতে গোসল করার বিষয়। বাক্যটি শোনা কারণে সুফিয়ানের বুকের ভেতর চাপ সৃষ্টি হলো। ঘুরে তাকালো ফারদিনার দিকে। ফারদিনা তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তো কাঁদছেই। ফারদিনার কান্না সুফিয়ান সহ্য করতে পারছে না। ফারদিনাকে সান্ত্বনা দিতে পারছে না সে। তার কাছে নিজেকে বড্ড অসহায় মনে হলো। আবিদ বলল, ফারদিনার একটি রোগ আছে, রক্তনাশা নীলশোক। এই রোগটি শরীরের ভেতরে একটি নীলাভ বিষাদকণা তৈরি করে, যা ধীরে ধীরে রক্তে দূষিত করে। রক্ত দিনে দিনে কালচে নীল হয়ে যায়। আজ থেকে 2 বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। তখন একজন বৈদ্য এসে বলেন, আমরা অনেক ভয় পেয়ে যাই, চিকিৎসা করায়, কাজ হচ্ছিল না। ও সুস্থ হয়ে ওঠেনি। এরপর গ্রামে সমস্ত দৈব্যের একসাথে ডাকি। ওনারা পরামর্শ দেন, বলেন এই রোগ নিরাময় করা যাবে, তার জন্য শিশু রক্ত দরকার। বিষাদ করি শিশুদের বিশুদ্ধ রক্ত পেতেই সাময়িক নিষ্ক্রিয় হবে। শিশুদের রক্তে জীবন নীলা বেশি থাকে। ওনাদের ধারণা এই রোগ বছরে 3 বার আক্রমণ করে। পূর্ণিমার পরের রাতে শিশুদের রক্ত সবচেয়ে পবিত্র, দূষণমুক্ত। তাই রোগটি নিয়ন্ত্রণ করতে সেটি দরকার। বছরে 3টি পূর্ণিমার পরে 3টি শিশুর রক্ত দিয়ে গোসল করানো হয়। ওর অজান্তে ওকে সেই রক্ত দিয়েই ওষুধ খাওয়ানো হয়। রক্তের সাথে থাকতো 7 ধরনের ফুলের নির্যাস, যাতে রক্তের গন্ধ না আসে। কিন্তু ফারদিনার এই রোগ আমরা কোনোভাবে নিরাময় করতে পারতাম। সেদিন ফারদিনা জানতো না, ও শুধু জানতো এটা একটা ঔষধ। সে সময় ফারদিনার জন্য কোনো শিশু পাচ্ছিলাম না। তখন আমরা শামসুর এক ছেলেকে ওর কাছ থেকে কিনে আনি। আর সবার সামনে শামসু ওর বউ এমন ভাব করতে যেন ওদের সত্যি কষ্ট হচ্ছে। টাকার লোভে পড়ে ওরা গ্রামের শিশুদের আমরা ফারদিনার জন্য হত্যা করতাম। আমরা কখনো ফারদিনাকে বিয়েও দিতে চাইনি, কেননা গদাধর পণ্ডিত বলেছিল ওর যদি বিয়ে হয়, ওর গর্ভে যদি সন্তান আসে, তবে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। তবে ওকে বিয়ে দেবার ইচ্ছা আব্বার কিছুটা হলেও ছিল। একমাত্র মেয়ে বলে আব্বা ওকে অনেক ভালোবাসেন। সুফিয়ান ঘৃণা কণ্ঠে বলে, তোদের শিক্ষিত মানতাম, কিন্তু তোরা যে কুসংস্কার মানিস আগে জানতাম না। ফারদিনা যদি এরকম কোনো রোগ হয়েই থাকে, তবে নিরাময় করার জন্য অন্য উপায় অথবা চিকিৎসা ছিল। যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের মতো নিকৃষ্ট মানুষ হয় না। তোরা যখনই মানবি যে গদাধর পণ্ডিত যা বলেছে সব সত্যি হবে, বিশ্বাস কর, তখন তাই হবে। যখন তোর আল্লাহ ব্যতীত অন্য কারোর ওপর ভরসা করবি, তখন তোদের ওপর নির্ভরশীল করে আল্লাহর রহমত তোদের থেকে বঞ্চিত হবে। আজ আমার মুখে হয়তো এসব কথা মানাচ্ছে না, আমি পাপ করেছি, অন্যায় করেছি, বিশ্বাস কর। আজ আমি অনুতপ্ত। তবে আমি ফারদিনাকে ঠকাইনি, ওকে ভালোবেসেছি। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। আদিব হেসে বলল, সাথে বাকি ভাইয়েরাও হাসলো। আদিব বলল, ওকে নিয়ে যেতে তো দিব না, আর ওকে নেওয়ার জন্য তো কেউ এখানে ডাকিনি। তাহলে? সুফিয়ান বিভ্রান্তিতে কিছুটা বিভ্রান্ত হলো। আদিব সহ 4 ভাই একত্রিত হলো। আদিব বলল, 150 গ্রামবাসী তোর জীবিত অবস্থা দেখে যেতে হবে তো, তাই ওদের কোথায় আটকে রেখেছিস দেখবি না? সুফিয়ান শুধু চেয়ে রইল, কিছু বলল না। এরপর আদিব হাতের ইশারা করলো। তার হাতের সাথে একটি বড় লোহার দরজা খুলে দিল অনুচারীরা। খোলার সাথে সাথে কেরোসিনের গন্ধ ভেসে আসলো। দরজার সামনে একটা কাটার মতো দরজা, তবে এর ভেতরে দিয়ে ওপারের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে। সুফিয়ানের চোখে পড়ল সর্বপ্রথম আজমতের দিকে। ঘরটির ভেতরে খোলসার মতো শুধু গ্রামবাসীদের মাথায় দেখা যাচ্ছে। ওদের মধ্যে একজন মহিলা বলে ওঠে, সুফিয়ান ভাই, আমার স্বামী তোমার লগেই কাম করে, ওনার নাম বদরু, তুমি আমাকে ওইখানে দিয়া মুক্তি করো। সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। গ্রামের মানুষগুলো কেসে বন্দি করেছে, বদরুর স্ত্রীর সন্তানও বন্দি হয়ে আছে। এদের না জানি কত কষ্ট হচ্ছে। আজ যেন সুফিয়ান অন্যদের কষ্টগুলো উপলব্ধি করতে পারছে, অন্যদিকে নিজের অপরাধগুলো মনে হচ্ছে। বদরু, হাবলু, লাল মিয়া, সেলিম
ওরা যদি সত্যি জানতে পারে নির্ঘাত সুফিয়ানকে ভুল বুঝবে। সুফিয়ান নিশ্চিত হলো এই ব্যাপারে। কেরোসিনের গন্ধে সুফিয়ান আবিদকে জিজ্ঞেস করলো, কেরোসিনের গন্ধ আসছে কোথা থেকে? গ্রামবাসীর শরীরে কেরোসিন দিয়ে ভিজে দেওয়া হয়েছে। ভালো করে দেখ, দরজার সামনে অনুচারী মশাল হাতে দাঁড়িয়ে আছে। ও যদি একবার মশালটা ঘরের ভেতর ফেলে দেয় তবে সমস্ত গ্রামবাসী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সাথে সাথে ধ্বংস হবে ব্রিটিশ দল, শেষ হয়ে যাবে তোর বোন। আদিব এসব কেন বলছে? এখনো সুফিয়ান বুঝতে পারলো না। বিস্ময় হয়ে গেল আক্রান্ত চোখে। কিন্তু তোরা ওদের মারবি কেন? ওদের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছিস কেন? আদিব সহ 4টে ভাই সশব্দে হেসে বলে উঠল। অস্বাভাবিক হাসি। আদিব থেমে পুনরায় চেয়ারে বসলো। সুফিয়ানকেও বসতে বলল। সুফিয়ান বসে। আদিব বলল, এবার তোর বাকি প্রশ্নের জবাব দেই। তুই প্রশ্ন করেছিলিস না? ফারদিন আমাদের কাছে ছিল, তারপরও কেন তোকে মিথ্যা বলেছিলাম? জবাব হচ্ছে, আমরা যখন জানতে পারি তোর সাথে ফারদিনের সম্পর্ক তখন আব্বাও জেনে যায় এসব। কিন্তু আব্বা তোদের সম্পর্কে রাজি ছিল। উনি বরাবরই সাহস ও নৈতিকতা দেখাতেন। তোর বেলায় সেটিই ছিল। যদিও আমি যখন প্রথম তোদের কথা আব্বার কাছে বলি আব্বা রাজি হয়নি, পরে কি যেন কিভাবে মেনে নেন। কিন্তু এর মধ্যে তোর সম্বন্ধে আমার প্রায় সব জেনে যাই। তুই সিলমন হায়দারের ছেলে জেনে বাবা চুপসে গিয়েছিল। তুই সেই দিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস, আব্বা তখন তোর সম্বন্ধে জেনে গিয়েছিল সব। তাই উনি ভেবে চিনতে পারছিলেন না কি করবে। আমি সেদিন মিথ্যা বলেছিলাম যে ফারদিনা আজমতের সাথে বিদেশ চলে গেছে, আর আব্বা সত্যিটা জেনে চুপ ছিল। কারণ উনি তো সত্যিটা জানার পর কখনোই ফারদিনাকে তোর ঘরে পাঠাতো না। ফারদিনার রোগটা নিয়ে আব্বা চিন্তায় ছিল এমনিও। সত্যি বলতে আব্বা ফারদিনার রোগ নিয়ে তোর সাথে আলাপ করতে চেয়েছিল। এরপর তুই রাজি হলে ওকে তোর সাথে বিয়ে দিত। কিন্তু সবকিছু আগে শেষ হয়ে গেল। আদিব কিছু চিন্তা করে আবারও বলল, তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস ওই দিন আমরা নিশ্চিত ছিলাম তুই সিলমান হায়দারের ছেলে। তারপরও তোকে আসল পরিচয় লুকিয়ে রাখার উদ্দেশ্যে গভীরতায় যাই আমরা, যখন পর্যন্ত ফারদিনা বন্দি ছিল না। আমার নির্দেশে ঝিলমিনোকে আলাদা একটা ঘরে রেখেছিল। সুফিয়ান চুপচাপ বসে রইল, কোনো প্রতিক্রিয়া করছে না। থেমে আদিব আবার বলল, সবকিছু শেষ কিভাবে হয়েছে চলে গেছে, সেই প্রসঙ্গে আসি। তুই বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর দিন আব্বা শহরে চলে যায় একটা কাজে। আর ঠিক সেই দিনই গদাধর পণ্ডিত আসে আমাদের বাড়িতে। সাথে ছিল একজন দৈব। ফারদিনা বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া করছিল না। ভেবেছিল হয়তো রোগ ধরা পড়েছে, কিন্তু সেদিনই জানা যায় ফারদিনার গর্ভে সন্তান। উনি জানতে চাই শয়তান বৈধ নাকি অবৈধ। আমরা সত্যটা বলে দেই। উনি তো ছিচি করতে করতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। ছিল শুধু গদাধর পণ্ডিত। উনি বলেছিলেন ফারদিনা মহাপাপ করেছে, যে পাপের ক্ষমা নেই। ফারদিনা আর ফারদিনার সন্তান যদি বেঁচে থাকে তবে চিরদিনের জন্য শেষ হয়ে যাবে আমাদের জমিদারি, ধ্বংস হয়ে যাবে আমাদের বংশ। আর উনি যা বলেন তাই সত্যি হয়। আদিব থেমে যায়। সুফিয়ান এখন পর্যন্ত তার প্রশ্নের সঠিক উত্তর পায়নি। আবিদ এবার সিগারেট ধরিয়ে ফুঁকে উঠল। উনার কণ্ঠে জানতে চাইল এর সমাধান কি। এরপর উনি ভেবে বললেন, এই সন্তান কার? আমরা তোর কথা ভাবলাম। তোকে একদিন গদাধর পণ্ডিত দেখেছিল, তোর রাশি বলেছিল, আসেনি। ওনার মনে পড়ে তোর কথা। এরপর উনি বললেন, তোর আসেনি রাশি, তোর অবৈধ ফসল ফারদিনার গর্বে। তুই যদি নিজের হাতে ফারদিনাকে হত্যা করে ফেলিস তবে এই পাপ থেকে আমাদের বংশ মুক্তি পাবে। আর এই জন্যই আমরা কৌশলে খুঁজতে থাকি তোকে, কিভাবে এই কাজ করানো যায়। কারণ তুই ফারদিনাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিস। তাই তোর বন্দি করা গ্রামবাসীদের আমরা বন্দি করে ফেলেছি। এখন তুই ফারদিনাকে মেরে ফেল। কথাটি বললে আবিদ থমকায় সুফিয়ান লাথি মেরে আবিদকে ফেলে দেয়। আবিদ চেয়ার থেকে মেঝেতে পড়ে যায়। ঝিলমিল সহ সবাই চমকে ওঠে। সুফিয়ান দ্বিতীয়বার আবিদের কলার ধরে মাটিতে থেকে তুলে ধরে। তোর কত বড় সাহস, ওকে মেরে ফেলতে বলিস, শোরের বাচ্চা। রায়ান আবিদ এসে সুফিয়ানকে সরাতে চাইল, কিন্তু সুফিয়ানের শক্তি যেন দ্বিগুণ হয়ে উঠেছে। স্যাম তখন চেঁচিয়ে উঠল, সুফিয়ান ওকে ছাড়, নয় গ্রামবাসীকে পুড়িয়ে ফেলবো, সাথে তোর গ্রামের হাজার হাজার মানুষকেও, সাথে তোর বোনও শেষ হয়ে যাবে। সুফিয়ান থেমে গেল। আদিবের কলার ছেড়ে দিল। আবিদ নিজের কলার ঠিক করে চেয়ারে বসলো, যেন কিছুই হয়নি। সুফিয়ান বলল, নিজের বোনের সাথে এরকম করতে পারে কোনো ভাই? ছি, বোন যদি সংস্কারের বাইরে যায় তো সেই বোন রেখে লাভ কি? ফারদিনার কোনো দোষ নেই, দরকার হয় আমাকে শাস্তি দে, ওকে ছেড়ে দে। আবিদ এবার বিরক্ত হলো। দেখ, একবার যদি বন্দি থাকা সমস্ত গ্রামবাসীকে মেরে ফেলি তবে তোর লস। এতে তোর ব্রিটিশরা তোর বিপক্ষে যাবে, তোর গ্রাম মানবশূন্য হবে, তোর বোন ওদের সাথে মরে যাবে। একজন মানুষের বিনিময়ে তুই হাজার হাজার মানুষের প্রাণ নিতে চাস? ভেবে দেখ সুফিয়ান, ভেবে দেখ।
সুফিয়ান বিশাল এক দেওয়ালের মাঝে যেন আটকা পড়েছে। না সে এদিকে সরতে পারছে, না সে ওইদিকে সরতে পারছে, দেওয়ালের চাপ থেকে বের হতে পারছে। সে নিশ্চয়ই জীবনে মহাপাপ করেছে, নয়তো আজ এরকম বিপদে পড়তে হতো না তাকে। ভাবছে সে যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে কিভাবে নিজের হাতে মেরে ফেলবে। সুফিয়ান ভাবতে পারছে না, হাত পা কাঁপছে, তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। মৃত্যুর সামনে মানুষ যেভাবে ছটফট করে সেও যেন আজ সেভাবে ছটফট করছে, তবে তার যন্ত্রণা যেন কেউ দেখতে পায় না। ভেতরটা শব্দে শব্দে যেন ভেঙে যাচ্ছে। প্রতিশোধ শব্দটি এবার বিষাক্ত নেশায় কখনো পূর্ণতায় না, আজ তো তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। অনুতাপে জ্বলছে সুফিয়ান, চোখে জল। আদিব সুফিয়ানের মুখোমুখি হয়ে আবার বলল, যা বলছি দ্রুত কর, নয় গ্রামবাসীকে পুড়িয়ে মারবো, তোর গ্রাম ধ্বংস করে দিব, তোর বোনকে শেষ করে দিব। তুই যদি আজ ওকে নিজের হাতে না মারিস তবে আমরা মেরে ফেলবো। সুফিয়ানের গর্জনের সাথে উঠে, ওকে মেরে ফেলার কথা একদম বলবি না। থেমে সুফিয়ান নরম গলায় বলল, দেখ ভাই, কুসংস্কার বিশ্বাস করতে নেই, এসব অন্ধবিশ্বাস, এগুলো মানলে ধ্বংস হবি। রায়ান সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, তুই কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছিস, তারপরও কিছু বলছি না, কারণ তোর ক্ষতিও আমরা করেছিলাম, তুই কিন্তু সবচেয়ে বেশি করেছিস। আমাদের গ্রামকে মানবশূন্য করে ফেলেছিস, ব্রিটিশ বাহিনীর সাথে হাত মিলিয়েছিস। সুফিয়ান বলল, ওরা আমাকে বাধ্য করেছিল, আজ তোরা আমাকে বাধ্য করিস নে নিকৃষ্ট কাজ করার জন্য। আমি অন্যায় করেছি, পাপ করেছি, তোরা পাপ করেছিস, আর সেই পাপের খসিরত ফারদিনাকে দিতে হবে। তুই পাপ করেছিস, আর এখন সেই পাপ থেকে আমাদের বংশকে তুই মুক্ত করবি। সাইমন বলল। সুফিয়ানের চোখে দুটো জলে ডুবে গেছে। কুদ্দুস কাঁদছে, সাহস করে আদিবের বিরুদ্ধে সুফিয়ানের সাথে কিছু বলতে পারছে না। আজ খুব করে কুদ্দুস রশিদ তালুকদারকে মনে করছে। সে থাকলে নিশ্চয়ই আজকে এই দিন দেখতে হতো না। কখনোই না। একবার সাহস জোগায় করতে কিছু বলবে, সে পুনরায় সাহস নিয়ে সমুদ্রের অতলে তলিয়ে গেছে। তাদের কথোপকথন শুনছিল বন্দিঘর থেকে আজমত সুফিয়ানকে উদ্দেশ্য করে তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, সুফিয়ান আমাদের মেরু ফেলুক, যা কিছু হয়ে যাক, ফারদিনা কিছু করো না। সুফিয়ান বন্দিঘরটির দিকে এগোতে চাইল। তৎক্ষণিক মশাল হাতে অনুচারীগণ সুফিয়ানকে ভয় দেখানোর জন্য মশালটি ঘরের ভেতর হালকা একটা ফেলে আবারও তুলে নিল। সুফিয়ান হেঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। আদিব বলল, ঘরটির দিকে এগোস না, দেখছিস না কাটার দরজা। সুফিয়ান, ফারদিনাকে মেরে ফেল, এরপর ওদের মুক্তি করে দিব। গদাধর তোকে মারতে বারণ করেছে না, তোকেও মেরে ফেলতাম নয়তো। থেমে গেল সুফিয়ান। গ্রামের অসহায় মানুষের গুলোর চিৎকার তার কানে এসে লাগছে। একজন ব্রিটিশ দল, অন্যদিকে আবিদ, একদিকে তার বোন। সব ছাড়িয়ে সে আজ ফারদিনা, তার থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত একান্ত নিজের। ফারদিনা ফটফট করছে না। সুফিয়ান ফারদিনার সামনে গেল, আর যেন বাতাসও থমকে গেছে, শুনতে চাইছে একজন মানুষ নিজের প্রিয়জনকে হারানোর আগে ঠিক কতটা ভেঙে পড়ে। ফারদিনা তাকালো আকাশের দিকে, সুফিয়ানের দিকে, ভাঙা কণ্ঠে পৃথিবীর সবটুকু ব্যথা নিয়ে বলল, আমাকে শেষ করে ফেলো, মুক্তি দাও আমাকে। সুফিয়ান অসহায়ের মতো তাকিয়ে ফারদিনার দিকে। তার সামনে সেই মানুষটি যাকে সে পৃথিবীর সবকিছু চেয়ে ভালোবাসে, কিন্তু আজ সে মানুষ তাকে বলছে এগিয়ে যেতে, শেষ করে দিতে তাকে। হঠাৎ করে মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আদেশ বোধহয় এই শান্তিময়ভাবে বলা। তার হৃদয়ের ভেতরটা যেন অদ্ভুত ঝড় শুরু হয়ে গেল। ভালোবাসা, অপরাধবোধ, শূন্যতা, অসম্ভব কষ্ট সবকিছু একসাথে আশ্রে পড়ল। সে অনুভব করলো সে যা করতে যাচ্ছে তা শুধু একজন মানুষকে শেষ করা নয়, বরং এটা নিজেকেই এক অংশে ধ্বংস করে দেওয়া। বুকের মধ্যে একটা গভীর চাপা যন্ত্রণা জমে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুফিয়ান বসে হাঁটু ভাঁজ করে ফারদিনার সামনে, কাপা হাতে গলা দুটো স্পর্শ করে। ফারদিনা তখন সমস্ত কষ্ট আবিষ্কার করে কেঁদে উঠল। সুফিয়ানের হৃদয়টাও কেঁপে উঠল। ফারদিনা অশ্রু মিশ্রিত কণ্ঠে বলল, আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে সংসার বাঁধা, তোমার সাথে সারা জীবন থাকার, কিন্তু দেখো নিয়তি আমায় বাঁচতে দিল না, পারলাম না তোমার সাথে সংসার বাঁধতে। দীর্ঘ হলো না আমাদের স্বপ্ন রেখা। আমি বলতাম না, দেখো একদিন তোমাকে ছেড়ে চলে যাব, সেই দিন সত্যি চলে এসেছে। আর তোমাকে কেউ সারাদিন বিরক্ত করবে না, তোমার সাথে ঘুরতে যাওয়ার বায়না কেউ ধরবে না। তুমি বলতে না আমাকে মেরে ফেলবে, মজা করে বলতে, তাই না? আমিও তা এখনই বলতাম, আমি তোমার হাতেই মরতে রাজি, শান্তি পাবো। তোমার সাথে সংসার হলো না, তোমার থেকে গোলাপ পাওয়া হলো না, জনম জনম কাটানো হলো না, আফসোস নেই আমার। সত্যি তোমার হাতে মরতে পারবো ভেবে আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে। তুমি আমাকে মেরে ফেলো,
ওই রাক্ষসগুলো নয়তো সব শেষ করে ফেলবে। তোমাদের গ্রামের হাজার হাজার মানুষ ব্রিটিশ বাহিনীকে শেষ করে ফেলবে। পারেনি, পরে কি হবে? আলিমনগর থাকবে না, সিন্ধিতলিও থাকবে না। আমাদের বাঁচানোর বিকল্প কোনো পথও নেই। সুফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ফারদিনা ফিসফিসিয়ে বলল, তুমি প্রতিশোধের জন্য ব্যবহার করেছিলে। বিশ্বাস করো, শুনে আমি এতটুকু কষ্ট পাইনি, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। যতটা ভালো বোধহয় কেউ কাউকে বাসে না। ভালোবেসে পাপ করেছিলাম তো, তাই আজ এমন দেখতে হচ্ছে। আক্ষেপ রয়ে যাবে এখানেই। তোমার আর আমার ভালোবাসার পূর্ণতা পেল না। তোমার বাঁশি সুর শোনা হলো না বাঁশিওয়ালা। সুফিয়ান ফারদিনাকে আরো জোরে জড়িয়ে ধরল। তার ভেতরটাও কেমন যেন পুড়ছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে মানুষটা। ভীষণ কষ্ট হচ্ছে তার, কোনোভাবে এই যন্ত্রণা দমাতে পারছে না সে। আবিদের বালি ঘড়ির দিকে তাকায়। সুফিয়ান, সময় যাচ্ছে। পূর্ণিমা, আজকেই তো শেষ করতে হবে ওকে। তুই কাজটা না পারলে বল, আমরা দেখছি বিকল্প পদ্ধতি আছে কিনা ওকে মারার। সুফিয়ানের সামনে আর কোনো পথ নেই, সমস্ত রাস্তা বন্ধ। সে ফারদিনাকে না মারলে ওরা মেরে ফেলবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। যতক্ষণ না সে ফারদিনাকে মেরে ফেলবে ততক্ষণ পথ সৃষ্টি হবে না। বন্দিশালায় বন্দি থেকে সারা জীবন ফারদিনার বুকের মাঝে রেখে চিরনিদ্রায় শায়িত হবে ব্যাপার না, কিন্তু তার আর শেষ হবে। অন্যদিকে 2 গ্রাম ধ্বংস হবে। সে চাইছে না সব একসাথে শেষ হোক, আবারও ভাবছে সেও এক্ষুনি মরে যাক একসাথে। সুফিয়ান ইতিমধ্যে দিগন্তিক জ্ঞানশূন্য হয়ে গেল। ফারদিনা বলল, মেরে ফেলো আমায়। সুফিয়ান ফারদিনাকে সরিয়ে সামনে নিল। তার কপালে চুমু খেয়ে বলল, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। তবে তুমি কোনো পাপ করনি, তাহলে আল্লাহ যেন সেই পাপের ভাগিদার সম্পূর্ণরূপে আমাকে করুক। তুমি না হয় পরপারে ভালো থাকবে। যদি সুযোগ হয় আল্লাহর কাছে দোয়া করবে আমাকে যেন পাও। থেমে সুফিয়ান আবার পাগলের মতো আচরণ করতেই লাগলো। না, তাও সম্ভব না, কারণ তোমাকে তো হালাল বন্ধনে আবদ্ধ করতে পারিনি। কি কপাল দেখো, তোমাকে পরপারেও পাওয়া হবে না। থেমে আবারও বলল, যে হাতে তোমাকে গোলাপ দেওয়ার কথা ছিল সে হাতে আজ তোমাকে মারতে হবে। ফারদিনা কাঁদলো, বলল, ওদের কুসংস্কার আর সংস্কার একটি ধ্বংস করবে। অবৈধ সম্পর্ক পাপ, তার থেকেও বড় পাপ মানুষ হত্যা করা। ওরা একদিন বুঝবে। সুফিয়ান পুনরায় ফারদিনাকে নিজের কাছে টেনে নিল। তার সাথে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সে আর কিছু ভাবতে চাইল না। ফারদিনার নাক মুখ একসাথে চেপে ধরল। শ্বাস প্রশ্বাস আটকে গেল। ফারদিনা বাঁচার চেষ্টা করলো না, যাকে ভালোবেসে আজ তার হাতে মৃত্যুবরণ করলো। সুফিয়ানের চোখের সামনে সবকিছু স্বপ্নের মতোই ভেসে উঠল। ফারদিনাকে সে নিজের হাতে হত্যা করছে। ফারদিনার সাদা কাপড় পরে ঘুরছে। সত্যি আজ সে সত্যি স্বপ্ন না, বাস্তব হয়ে গেছে। তার প্রতিশোধ যেন আজ সফল হয়েছে, তবে একান্তই যেন তার একটি বেঁচে থাকার অংশ। ফারদিনার নাকমুখ ছেড়ে দিল সুফিয়ান, ঢলে পড়ল তার বুকে। সুফিয়ান বুঝে গেল ফারদিনার দুনিয়ার বুকে নেই। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। সব শেষ হয়ে গেল এক মুহূর্তেই। অদ্ভুত, পৃথিবী বদলে গেছে, কিন্তু সবাই বুঝতে না পেরে কঠিন ব্যথা। শুধু সেই জানে এই নীরবতার মাঝে এই মৃত্যু। শুধু একটি মৃত্যু নয়, 2টো প্রাণের মৃত্যু ঘটল একই মুহূর্তে। তার প্রিয় মানুষটি আর নেই পৃথিবীতে। মানুষ নিজের শেষ অপরাধ, এটা অভিশপ্ত জীবনে ভেতরে ভেতরে পড়বে। একটি শব্দহীন চিৎকার প্রতিধ্বনি সারা জীবন অনুসরণ করবে সুফিয়ানকে। সুফিয়ান ফারদিনাকে আবার জড়িয়ে ধরল। এই ছোঁয়া যেন ছোঁয়া নয়। বড্ড উদাসীন হয়ে বলেছিলাম তুমি ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। বিশ্বাস করো, সত্যি তোমাকে ছাড়া পারবো না। আমি শিগগিরই আসছি তোমার নিকট। আমি কথা দিলাম, যখন দিয়েছি তখন কথা রাখবো। আমি আসছি।